আসসালামু আলাইকুম। বিএসসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানাবো প্রধান সংবাদের শিরোনাম। যুক্তরাষ্ট্রকে জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র বললেন ট্রাম্প, দুর্লভ খনিজ নিয়ে চুক্তি সই। হার্ভার্ডের পড়া ছেড়ে কোডের জাদুতে বিশ্ব বদলে দেয় যে তরুণ। মামদানির পক্ষে অভূতপূর্ব সমর্থন, আছে চ্যালেঞ্জও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র বলে উল্লেখ করেছেন। আজ মঙ্গলবার জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। এদিন দুর্লভ খনিজ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। চলতি এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে গতকাল সোমবার ট্রাম্প জাপানের টোকিওতে পৌঁছান। আজ টোকিওতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ট্রাম্পকে স্বাগত জানান তাকাইচি। জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠক করেন তিনি। বৈঠকে তাকাইচিকে ট্রাম্প বলেন, আমরা সবচেয়ে শক্তিশালী মিত্র। আপনার সঙ্গে দেখা হওয়াটা অত্যন্ত সম্মানের, বিশেষ করে এমন সময় যখন কিনা আমি মনে করি আপনি অন্যতম সেরা প্রধানমন্ত্রী হবেন। তাকাইচিও দুই দেশের সম্পর্কের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, আমি জাপান ও যুক্তরাষ্ট্রের মৈত্রিতার ক্ষেত্রে একটি নতুন সোনালী যুগ দেখতে চাই, যেখানে জাপান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে। জাপানের পর দক্ষিণ কোরিয়ায় যাবেন ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হবে। বৈঠক বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধকে কিছুটা প্রশমিত করতে পারে বলে আশা করা হচ্ছে। চীনের উপর যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক আরোপকে কেন্দ্র করে ওই বাণিজ্য যুদ্ধ শুরু হয়। তাকাইচির সঙ্গে বৈঠক ছাড়াও ট্রাম্প আজ ইউএসএস জর্জ ওয়াশিংটন নামের বিমানবাহী জাহাজে বক্তৃতা দেবেন। জাহাজটি ইয়োকোসুকা শহরে যুক্তরাষ্ট্রের নৌঘাটিতে নোঙর করা আছে। ব্যবসায়ী নেতাদের সঙ্গে তার এক নৈশভোজেও অংশ নেওয়ার কথা আছে। এ আয়োজনে গাড়ি প্রস্তুতকারী কোম্পানি টয়োটার চেয়ারম্যান উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউস আরও বলেছে, জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। গত জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকে ট্রাম্প নোবেল পুরস্কার পাওয়ার ব্যাপারে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ট্রাম্প দাবি করছেন যে তিনি বিশ্বের কয়েকটি সংঘাতের অবসান করেছেন। বিল গেটস নামটি শুধু প্রযুক্তি জগতের জন্যই নয়, মানবিক উদারতার প্রতীক হিসেবেও সমানভাবে পরিচিত। ১৯৫৫ সালের ২৮ অক্টোবর জন্ম নেওয়া প্রযুক্তি খাতের এই মহানায়ক ছোটবেলা থেকেই ছিলেন কম্পিউটারপ্রেমী। প্রোগ্রামিং ছিল তার ধ্যান-জ্ঞান। মা-বাবা চাইতেন বড় হয়ে আইনজীবী হবেন, কিন্তু বিল গেটসের জন্মই যেন হয়েছিল অন্য কিছুর জন্য। তাই তো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বন্ধুসঙ্গ মিলে প্রতিষ্ঠা করেন ছোট্ট ব্যবসা প্রতিষ্ঠান, গড়ে তোলেন মাইক্রোসফট। এর মধ্য দিয়ে বদলে দেন পুরো বিশ্বকে। বিল গেটস বেড়ে ওঠেন উচ্চ মধ্যবিত্ত পরিবারে। মায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মা মেরি গেটস শহরের সামাজিক, দাতব্য এবং ব্যবসায়িক কাজে সক্রিয় ছিলেন। ছোটবেলায় মেরি প্রায়ই বিলকে তার সঙ্গে স্কুল ও কমিউনিটি সংগঠনে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়ে যেতেন। সেই অভিজ্ঞতা পরে বিলের নিজের সামাজিক উদ্যোগে প্রভাব ফেলে। বিল ছিলেন বই পোকা। ছোটবেলা থেকেই সময় কাটত ঘণ্টার পর ঘণ্টা বই পড়ে। প্রায় ১১-১২ বছর বয়সে তার মা-বাবা তাকে নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে শুরু করেন। বিদ্যালয়ে তিনি ভালো করলেও মাঝে মধ্যে উদাসীন এবং অন্তর্মুখী হয়ে পড়তেন। হয়তো তিনি নিঃসঙ্গ হয়ে যাবেন। এই দুশ্চিন্তায় 7th গ্রেডে থাকতেই তাকে পাবলিক স্কুল থেকে সরিয়ে সিয়াটলের বেসরকারি লেকসাইড স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হয়। স্কুলের সব বিষয়েই পারদর্শী ছিলেন বিল। গণিত আর বিজ্ঞানে অসাধারণ কৃতিত্ব দেখান। পাশাপাশি নাটক ও ইংরাজিতেও ভালো ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে লিখেছেন সফটওয়্যার প্রোগ্রাম। লেকসাইড স্কুলেই বিল গেটসের জীবনের সবচেয়ে বড় মোড় আসে। কম্পিউটার ছিল খুবই ব্যয়বহুল। এটি সবার কাছে সহজলভ্য ছিল না। সিয়াটলের এক কম্পিউটার কোম্পানি স্কুল ছাত্রদের জন্য কম্পিউটার ব্যবহারের বিশেষ সুযোগ করে দেয়। ছাত্রদের মায়েদের ক্লাবের অর্থে কেনা হয় টেলিটাইপ টার্মিনাল। এটি এক ধরনের কম্পিউটার ইনপুট আউটপুট ডিভাইস, যা টাইপরাইটারের মতো দেখতে। এতে স্ক্রিনের পরিবর্তে কাগজে কম্পিউটারের আউটপুট ছাপা হতো আর কিবোর্ডের মাধ্যমে কমান্ড পাঠানো যেত। টেলিটাইপ টার্মিনালে কাজ করতে গিয়ে বিল গেটসের পরিচয় হয় ওই স্কুলের আরেক ছাত্র পল অ্যালেনের সঙ্গে। তিনি ছিলেন গেটসের 2 বছরের বড়। দুজনেরই কম্পিউটারের প্রতি ছিল তীব্র আগ্রহ। এই আগ্রহই তাদের বন্ধুত্বের ভিত গড়ে দেয়। তারা কাজের অবসরে বেশিরভাগ সময়ই প্রোগ্রামিং করে কাটাতেন।
1970 সালে হাই স্কুলে থাকতে মাত্র 15 বছর বয়সে বিল গেটস পল অ্যালেনের সঙ্গে ব্যবসা শুরু করেন। তৈরি করেন ট্রাফ ও ডেটা নামের একটি কম্পিউটার প্রোগ্রাম। এটি রাস্তায় চলাচল করা যানবাহন সম্পর্কে স্থানীয় সরকারকে তথ্য দিত। এই প্রকল্পের মাধ্যমে তারা প্রায় $20,000 আয় করেন। ওই সময় তারা সিয়াটলের একটি কম্পিউটার কোম্পানির জন্য পেরোল প্রোগ্রামও তৈরি করে দেন। এমন সাফল্যের ফলে দুই কিশোর নিজেদের একটি প্রতিষ্ঠান গড়তে আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু বিলের মা-বাবার চাওয়া ছিল ভিন্ন। ছেলে পড়াশোনা শেষে বাবার মতো আইনজীবী হবেন। প্রোগ্রামিংয়ের নেশায় হার্ভার্ড ছাড়লেন গেটস। 1973 সালে বিল গেটস লেকসাইড স্কুল থেকে পড়াশোনা শেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বাবা মায়ের প্রত্যাশার চাপে শুরুতে আইন পেশায় ক্যারিয়ার গড়ার কথা ভেবেছিলেন, কিন্তু হার্ভার্ডে পড়াকালীন কম্পিউটারের প্রতি তার আগ্রহ আরও বেড়ে যায়। ক্লাসের তুলনায় হার্ভার্ডের কম্পিউটার ল্যাবেই বেশি সময় কাটাতেন তিনি। ফলে পরীক্ষার সময় অল্প ঘুমিয়ে রাত জেগে পড়তে হতো তাকে। তবে অসাধারণ মেধা এবং মনোযোগের কারণে মোটামুটি ভালো ফল নিয়েই পরীক্ষায় উত্তীর্ণ হতেন তিনি। 1975 সালের জুলাই মাসে বিল গেটস ও পল অ্যালেন আনুষ্ঠানিকভাবে তাদের সফটওয়্যার ব্যবসা শুরু করেন। প্রতিষ্ঠানের নাম রাখেন মাইক্রোসফট। মাইক্রো কম্পিউটার ও সফটওয়্যার শব্দ দুটি মিলিয়ে নামটি রাখা হয়। প্রথমে নামের মাঝখানে একটি হাইফেন ছিল, কিন্তু 1 বছরের মধ্যে সেটি বাদ দিয়ে নামকরণ হয় মাইক্রোসফট। গেটস যখন হার্ভার্ডে, অ্যালেন তখন ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে 2 বছর পড়ার পর বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে বস্টনে চলে যান। সেখানে একটি কোম্পানিতে চাকরি শুরু করেন। কিন্তু তার সঙ্গে গেটসের বন্ধুত্ব ও যোগাযোগ অটুট ছিল। 1974 সালের ডিসেম্বর মাসে অ্যালেন গেটসকে পপুলার ইলেকট্রনিক্স সাময়িকীর একটি প্রতিবেদন দেখান। প্রতিবেদনটি ছিল আল্টের 8800 নামের একটি মাইক্রো কম্পিউটার নিয়ে। এটি ছিল বিশ্বের প্রথম ব্যক্তিগত কম্পিউটার বা পিসি। মাইক্রো ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড টেলিমেট্রি সিস্টেমস নামের একটি প্রতিষ্ঠান এটি তৈরি করে। বিল ও পল দুজনেই এই নতুন কম্পিউটারের সম্ভাবনা দেখে মুগ্ধ হন। তারা বুঝতে পারলেন এটি ব্যক্তিগত কম্পিউটিংয়ের জগতে বিপ্লব ঘটাতে পারে। তাদের আগ্রহ এতটাই বেড়ে যায় যে তারা সরাসরি প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করেন। দাবি করেন তারা আল্টেয়ার 8800 কম্পিউটারের জন্য একটি বেসিক সফটওয়্যার প্রোগ্রাম তৈরি করছেন। বাস্তবে বিল ও পলের কাছে কোনো আল্টেয়ার 8800 কম্পিউটার ছিল না। এমনকি কম্পিউটার চালানোর মতো প্রস্তুত কোনো কোডও হাতে ছিল না। আসলে তারা জানতে চাইছিলেন এই কথায় প্রতিষ্ঠানটি আগ্রহী হয় কিনা। হলেও তাই। MITS-এর প্রেসিডেন্ট এড রবার্টস এই দুই তরুণকে সফটওয়্যারটির একটি ডেমো দেখাতে বলেন। এ কথা শোনার পর গেটস ও অ্যালেন আদা জল খেয়ে নামেন। দেরি হলেই সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তাই 2 মাস প্রায় দিন-রাত এক করে হার্ভার্ডের কম্পিউটার ল্যাবে বেসিক সফটওয়্যার প্রোগ্রামটি তৈরি করলেন। অ্যালেন সফটওয়্যারটি নিয়ে নিউ মেক্সিকোর আলবুকার্কে MITS-এর অফিসে নিয়ে গেলেন। মজার ব্যাপার হল তারা সফটওয়্যারটি বাস্তবে কখনোই আল্টেয়ার 8800 কম্পিউটারে চালিয়ে দেখেননি। তবুও ঝুঁকি নিয়ে সেটি টেস্ট রান করালেন। আশ্চর্যজনকভাবে সফটওয়্যারটিও নিখুঁতভাবে কাজ করল। এড রবার্টস খুব খুশি হলেন। সঙ্গে সঙ্গে অ্যালেনকে চাকরি দেন MITS-এ। অল্প কিছুদিন পর গেটস ও অ্যালেনের সঙ্গে কাজ করার জন্য পড়াশোনা অসমাপ্ত রেখে হার্ভার্ড ছেড়ে দেন। 1975 সালের জুলাই মাসে বিল গেটস ও পল অ্যালেন আনুষ্ঠানিকভাবে তাদের সফটওয়্যার ব্যবসা শুরু করেন। প্রতিষ্ঠানের নাম রাখেন মাইক্রোসফট। মাইক্রো কম্পিউটার ও সফটওয়্যার শব্দ দুটি মিলিয়ে নামটি রাখা হয়। প্রথমে নামের মাঝখানে একটি হাইফেন ছিল, কিন্তু 1 বছরের মধ্যে সেটি বাদ দিয়ে নামকরণ হয় মাইক্রোসফট। আল্টিয়ার কম্পিউটারে মাইক্রোসফটের সফটওয়্যারটি দারুণভাবে কাজ করেছিল। এই জন্য MITS গেটস ও অ্যালেনকে মূল্য পরিশোধ করে এবং মালিকানা সত্ত্ব দেয়। 1970 সালের দশকের শেষ দিকে ব্যক্তিগত কম্পিউটারের বাজার দ্রুত প্রসারিত হতে শুরু করে। সেই সময় মাইক্রোসফট বুঝে গেল আগামীর বিশ্বের চাবিকাঠি সফটওয়্যারের হাতে। গেটস ও অ্যালেন সিদ্ধান্ত নিলেন শুধু একটি কম্পিউটারের জন্য নয়, বরং বাজারে যত ব্যক্তিগত কম্পিউটার আসবে সব কটির জন্য সফটওয়্যার তৈরি করবে মাইক্রোসফট। 1980 সালে বিশ্ববিখ্যাত কম্পিউটার কোম্পানি IBM তাদের নতুন পিসি তৈরি করছিল। কম্পিউটার চালানোর জন্য দরকার ছিল একটি অপারেটিং সিস্টেম বা OS। IBM মাইক্রোসফটের কাছে সাহায্য চাইল। মাইক্রোসফট তখন নিজস্ব OS তৈরি করেনি, কিন্তু সুযোগ বুঝে গেটস চমৎকার একটি সিদ্ধান্ত নিলেন। শহরের একটি ছোট কোম্পানি থেকে QDOS নামের একটি অপারেটিং সিস্টেম কিনলেন। পরে সেটিকে সাজিয়ে গুছিয়ে নতুন নামে বাজারে আনলেন। নাম দেওয়া হলো মাইক্রোসফট অপারেটিং সিস্টেম বা MS-DOS। এটি হয়ে গেল IBM পিসির প্রাণ। IBM পিসি বিশ্বব্যাপী সফল হওয়ায় মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ছড়িয়ে পড়ল কোটি কোটি কম্পিউটারে। মাইক্রোসফট পেতে শুরু করল আকাশ ছোঁয়া সাফল্য। কম্পিউটারে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় তা মাইক্রোসফটেরই তৈরি। বিশ্বের 72% কম্পিউটারে উইন্ডোজ ব্যবহার করা হয়। 1985 সালে উইন্ডোজের 1 সংস্করণ বাজারে এনেছিল মাইক্রোসফট। বর্তমানে চলছে উইন্ডোজ 11। এছাড়া ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট সহ বহু প্রযুক্তি পণ্য রয়েছে মাইক্রোসফটের। গেম খেলার জন্য রয়েছে এক্সবক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কাজ করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে নিউ ইয়র্কের শ্বেতকায় অধ্যুষিত ফরেস্ট হিলসে পুরনো একটি স্টেডিয়াম রয়েছে। 60 বছর আগে এখানে ব্যান্ড বিটলস সঙ্গীত পরিবেশন করেছিল।
সেটাই এই স্টেডিয়ামের সবচেয়ে বড় ঘটনা। একসময় এখানে ইউএস ওপেন টেনিস প্রতিযোগিতা হতো। এখনও ছোটখাটো ক্রীড়া প্রতিযোগিতা বা কনসার্টের আয়োজন হয়। ১,০১৩ মানুষ বসতে পারে। গত রোববার বিকেলে এই স্টেডিয়ামে সম্ভবত তার ইতিহাসের সর্ববৃহৎ অনুষ্ঠানটি হয়ে গেল। এটি কোনো ক্রীড়া প্রতিযোগিতা নয়, কোনো কনসার্টও নয়। এটি ছিল নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান ম্যামদানির রাজনৈতিক সমাবেশ। দৃশ্যটি কল্পনা করুন। মধ্যমঞ্চে ৩৪ বছর বয়সী ম্যামদানি, তার দুই পাশে যুক্তরাষ্ট্রের পরিচিত দুই বামপন্থী রাজনীতিক বার্নি স্যান্ডার্স ৮৪ ও আলেকজান্ড্রিয়া ওকাসিও-কর্তেজ ৩৬। সমাবেশে তিনি শেষ বক্তা। উষ্ণ আলিঙ্গন শেষে সেনেটর স্যান্ডার্স তাকে মঞ্চ ছেড়ে সরে দাঁড়ালেন। স্টেডিয়াম জুড়ে ১৩,০০০ মানুষের উল্লাস, ম্যামদানি ম্যামদানি। অনেকের হাতে আলোকোজ্জ্বল মোমবাতি। আকাশ থেকে যেন হাজারটা তারা মাটিতে নেমে এসেছে, একদিনের জন্য হলেও সব অন্ধকার, সব নিরাশা দূর করে দিতে। মেয়র প্রার্থী জোহরান ম্যামদানি। ছবি এএফপি। স্বভাবসুলভ মুখ ভরা হাসি নিয়ে ম্যামদানি মাইকের সামনে দাঁড়িয়ে বললেন, কি খবর নিউ ইয়র্ক সিটি, আপনারা কেমন আছেন? সম্মুখ সারি থেকে কেউ একজন উচ্চস্বরে ডেকে উঠলেন, হাবিবি, প্রিয় বন্ধু। নিজের ডান হাতখানা বুকের কাছে নিয়ে উত্তরে ম্যামদানি বললেন, হাবিবি, আপনি কেমন আছেন? শুধু রাজনৈতিক সমাবেশ দিয়ে যদি নির্বাচনের ফলাফল নির্ধারিত হতো, তাহলে নিঃসন্দেহে বলা যেত রোববারের এই জনসভার পর জোহরান ম্যামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র হিসেবে অভিষিক্ত হয়েছেন। ইতিমধ্যে আগাম ভোট শুরু হয়েছে, চূড়ান্ত ভোট ৪ নভেম্বর। কিন্তু এই সমাবেশের উত্তাপ ও উৎসাহ থেকেই বলা সম্ভব সে নির্বাচনের ফলাফল আমরা পেয়ে গেছি। যদি সত্যি ম্যামদানি ৮৫ লাখ মানুষের এই শহরের প্রথম দক্ষিণ এশীয় এবং প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন, তাহলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তা হবে একটি বড়সড় ভূকম্পন। সিএনএন মন্তব্য করেছে, এই বিজয়ের ফলে যে ভূকম্পন ঘটবে তার ঢেউ নিউ ইয়র্ক সিটি ছাড়িয়েও ওয়াশিংটন পর্যন্ত আঘাত হানবে। স্টেডিয়াম জুড়ে ১৩,০০০ মানুষের উল্লাস, ম্যামদানি ম্যামদানি। অনেকের হাতে আলোকোজ্জ্বল মোমবাতি। আকাশ থেকে যেন হাজারটা তারা মাটিতে নেমে এসেছে, একদিনের জন্য হলেও সব অন্ধকার, সব নিরাশা দূর করে দিতে। ২০২০ সালে প্রথমবার নিউ ইয়র্কের স্টেট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হয়েছিলেন ম্যামদানি। নির্বাচনী রাজনীতিতে সেটাই তার হাতেখড়ি। তিনি একই সঙ্গে ডেমোক্র্যাটিক এবং ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা বা ডিএসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ডেমোক্র্যাটিক পার্টি মূলত একটি মধ্যপন্থী ও মধ্য বাম দল। সেখানে একজন খোলামেলা বামপন্থী রাজনীতিকের পক্ষে টিকে থাকা প্রায় অসম্ভব। সেনেটর স্যান্ডার্স নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট বলেন, কিন্তু ডেমোক্র্যাটিক পার্টিতে তার কোনো স্থান হয়নি। তিনি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ডিএসের সদস্য হিসেবে অন্য যে একমাত্র রাজনীতিক জাতীয় পর্যায়ে নাম লিখিয়েছেন তিনি হলেন ওকাসিও-কর্তেজ। স্থানীয় পর্যায়ে আরও দু-একজন আছেন। বহুভাগী ডেমোক্র্যাটিক পার্টির প্রতিষ্ঠানবাদীদের বিরোধিতায় টিকে থাকতে পারেননি। বাফেলো শহর প্রার্থী হিসাবে ডেমোক্র্যাটিক পার্টি এবং ডিএসের সদস্য ইন্ডিয়া ওয়ালটন বাছাই পর্বে জয়লাভ করেও নিজ দলের অর্থভান্ডের বিরোধিতার মুখে শেষ রক্ষা করতে পারেননি। সেটি ২০২১ সালের কথা। সেই বিপর্যয়ের পর অনেকেই ধরে নিয়েছিলেন মার্কিন রাজনীতির বড় রকমের পট পরিবর্তন না হলে সোশ্যালিস্ট তকমা মাথায় নিয়ে কারোর পক্ষে জাতীয় রাজনীতিতে সফল হওয়া সম্ভব নয়। ফক্স নিউজকে কুঙ্গু বলেছেন, ম্যামদানির জয় হলে নিউ ইয়র্ক শহর একটি সোশ্যালিস্ট শহরে পরিণত হবে, আর সেটা হবে এই শহরের মৃত্যু। তুমি ডেমোক্রেট হও বা রিপাবলিকান, এই বিপর্যয় তোমাদের ঠেকাতেই হবে। ইউনিয়ন নেতাদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের মেয়র প্রার্থী জোহরান ম্যামদানি। ছবি রয়টার্স। সবার চেয়ে এককাঠি সরেশ প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এই শহরের আদি বাসিন্দা, যে কোনো মূল্যে ম্যামদানিকে ঠেকাতে তিনি বদ্ধপরিকর। ম্যামদানি তার চোখে শুধু কমিউনিস্ট নন, তিনি পাক্কা উন্মাদও বটে। তিনি হুমকি দিয়ে রেখেছেন এই লোক ক্ষমতায় এলে নিউ ইয়র্কের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বাতিল করবেন। তিনি কুমোর সমর্থনে ম্যামদানি বিরোধী একটি কোয়ালিশন গঠনেও সমর্থন দিয়েছেন। তাঁরই চাপাচাপিতে নিউ ইয়র্কের বর্তমান মেয়র অ্যাডাম অ্যাডামস নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে কুমোর পক্ষে সমর্থন ঘোষণা করেছেন। শুধু সমাজতন্ত্রী বলেই নয়, গাজার গণহত্যা প্রশ্নে কঠোর অবস্থানের কারণেও ম্যামদানি পেশাগত রাজনীতিবিদদের বিরাগভাজন হয়েছেন। সে কারণেই ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও তাকে মেয়র পদে অনুমোদন দেননি। কুওমো তাকে ইহুদি বিদ্বেষী বলে আক্রমণ করেছেন। মেয়র অ্যাডাম অ্যাডামস তাকে সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট হিসেবে আক্রমণ করার পাশাপাশি প্রকরান্তে ইসলামিস্ট বলেও ভর্ৎসনা করেছেন। ম্যামদানির বিরুদ্ধে দেশের ইহুদি লবিও তৎপর। সারা যুক্তরাষ্ট্রের ৬৫০ জন ইহুদি যাজক এক যৌথ চিঠিতে ইহুদি বিদ্বেষী ম্যামদানিকে নির্বাচিত করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।
এই সংঘবদ্ধ আক্রমণের পাশে ম্যামদানির প্রধান শক্তি নিউ ইয়র্ক শহরের বিপুল সংখ্যক মানুষের, বিশেষত তরুণদের অভূতপূর্ব সমর্থন। অভিবাসী বাংলাদেশিরাও তার পাশে জোরালোভাবে দাঁড়িয়েছেন। ম্যামদানি নিজেও বাংলাদেশি আন্টি ও আঙ্কেলদের জোরালো সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সম্ভবত 2008 সালে বারাক ওবামার নির্বাচন প্রচারের পর এই প্রথম এই শহরের তরুণ প্রজন্ম আবার স্বপ্ন দেখা শুরু করেছেন। তারা বিশ্বাস করতে শুরু করেছেন নির্বাচনী রাজনীতির মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। অধিকাংশ সময় 30-এর ঊর্ধ্বের ভোটাররা খুব বড় সংখ্যায় ভোটে দিতে যান না। এবার যদি সেই নিয়মের ব্যতিক্রম হয়, তাহলে ম্যামদানির বিজয় ঠেকানো অসম্ভব হয়ে যাবে। ম্যামদানি এখনও জয়লাভ করেননি, করবেন তার কোনো নিশ্চয়তাও নেই। একথা বলার প্রধান কারণ তাকে লড়তে হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর মতো অভিজ্ঞ রাজনীতিবিদের বিরুদ্ধে, যার পেছনে শুধু এই রাজ্যের ধনুকুবেররা এবং পুরো ইসরায়েল লবি নয়, খোদ প্রেসিডেন্ট ট্রাম্প যুক্ত রয়েছেন। তাদের সবার হাতে এই মুহূর্তে একটি মারাত্মক অস্ত্র, ভয়। এরা অহরাত্র এই মন্ত্র জপে যাচ্ছেন যে ম্যামদানি নির্বাচিত হলে এই শহর বসবাসের অযোগ্য হয়ে পড়বে। 2 দিন আগে ফক্স নিউজকে কুয়োমো বলেছেন, ম্যামদানির জয় হলে নিউ ইয়র্ক শহর একটি সোশ্যালিস্ট শহরে পরিণত হবে, আর সেটা হবে এই শহরের মৃত্যু। তুমি ডেমোক্র্যাট হও বা রিপাবলিকান, এই বিপর্যয় তোমাদের ঠেকাতেই হবে। সবার চেয়ে এককাঠি সরেশ প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এই শহরের আদি বাসিন্দা, যে কোনো মূল্যে ম্যামদানিকে ঠেকাতে তিনি বদ্ধপরিকর। তিনি ম্যামদানিকে কমিউনিস্ট বলে ভেবে ক্লান্ত হননি। তার চোখে ম্যামদানি পাক্কা উন্মাদ। তিনি হুমকি দিয়ে রেখেছেন এই লোক ক্ষমতা এলে নিউ ইয়র্কের জন্য কেন্দ্রীয় সরকারের বরাদ্দ বাতিল করবেন। তিনি কুয়োমোর সমর্থনে ম্যামদানি বিরোধী একটি কোয়ালিশন গঠনে সমর্থন দিয়েছেন। তারই চাপাচাপিতে নিউ ইয়র্কের বর্তমান মেয়র অ্যাডাম অ্যাডামস নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে কুয়োমোর পক্ষে সমর্থন ঘোষণা করেছেন। শুধু সমাজতন্ত্রী বলেই নয়, গাজার গণহত্যা প্রশ্নে কঠোর অবস্থানের কারণেও ম্যামদানি পেশাগত রাজনীতিবিদদের বিরাগভাজন হয়েছেন। সে কারণেই ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও তাকে মেয়র পদে অনুমোদন দেননি। কুয়োমো তাকে ইহুদি বিদ্বেষী বলে আক্রমণ করেছেন। মেয়র অ্যাডাম অ্যাডামস তাকে সোশ্যালিস্ট এবং কমিউনিস্ট হিসেবে আক্রমণ করার পাশাপাশি প্রকরান্তে ইসলামিস্ট বলে ভর্ৎসনা করেছেন। ম্যামদানির বিরুদ্ধে দেশের ইহুদি লবিও তৎপর। সারা যুক্তরাষ্ট্রের 650 জন ইহুদি যাজক এক যৌথ চিঠিতে ইহুদি বিদ্বেষী ম্যামদানিকে নির্বাচিত করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। এই সংঘবদ্ধ আক্রমণের পাশে ম্যামদানির প্রধান শক্তি নিউ ইয়র্ক শহরের বিপুল সংখ্যক মানুষের, বিশেষত তরুণদের অভূতপূর্ব সমর্থন। অভিবাসী বাংলাদেশিরাও তার পাশে জোরালোভাবে দাঁড়িয়েছেন। ম্যামদানি নিজেও বাংলাদেশি আন্টি ও আঙ্কেলদের জোরালো সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সম্ভবত 2008 সালে বারাক ওবামার নির্বাচন প্রচারের পর এই প্রথম এই শহরের তরুণ প্রজন্ম আবার স্বপ্ন দেখা শুরু করেছেন। তারা বিশ্বাস করতে শুরু করেছেন নির্বাচনী রাজনীতির মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব। অধিকাংশ সময় 30-এর ঊর্ধ্বের ভোটাররা খুব বড় সংখ্যায় ভোটে দিতে যান না। এবার যদি সে নিয়মের ব্যতিক্রম হয়, তাহলে ম্যামদানির বিজয় ঠেকানো অসম্ভব হয়ে যাবে। ম্যামদানি এখনও জয়লাভ করেননি, করবেন তার কোনো নিশ্চয়তাও নেই। একথা বলার প্রধান কারণ তাকে লড়তে হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোর মতো অভিজ্ঞ রাজনীতিবিদের বিরুদ্ধে, যার পেছনে শুধু এই রাজ্যের ধনুকুবেররা এবং পুরো ইসরায়েল লবি নয়, খোদ প্রেসিডেন্ট ট্রাম্প যুক্ত রয়েছেন। তাদের সবার হাতে এই মুহূর্তে একটি মারাত্মক অস্ত্র,